টুয়েলভে ফিলসফি নিয়ে যারা পড়ছো এবং 2025-এ তোমাদের যে উচ্চ মাধ্যমিক দেবে, 2025-এ উচ্চ মাধ্যমিকের জন্য ফিলসফির যে সাজেশান, সেই সাজেশান নিয়ে আজকে আমরা আলোচনা করব। তোমরা জানো তোমাদের যে থিওরি পেপার রয়েছে সেটা তোমরা 40 মার্কসে দেবে এবং তোমাদের 8 মার্কসের 5টা কোশ্চেন করতে হবে। তো 8 মার্কসের যে 5টা কোশ্চেন করতে হবে, সেখানে 5টা কোশ্চেন কীরমভাবে আসবে সেটা দেখে নাও। প্রত্যেকটা কোশ্চেনে একটা করে অর্থ থাকবে। যারা ভীষণ ভালো লজিক জানো, লজিক প্র্যাকটিস করেছো, তারা কিন্তু পুরো লজিক করতে পারবে, তাদের সেক্ষেত্রে অত নোটস না পড়লেও চলবে। আবার অনেকেই আছে খুব ভালো হয়তো লজিক করতে পারবে না, তাদের কী হচ্ছে, তাদের জন্য একটা নোটসের একটা অপশান থাকবে। তো এইখানে দেখো এই যে এ রয়েছে, এই এতে এর আন্ডারে আমি বেশ কিছু কোশ্চেন দিয়েছি। তো দেখো আমি বুলেটস করে দিয়েছি। প্রথম যেটা দিয়েছি, নিরপেক্ষ বচন বলতে কী বোঝো, একটি উদাহরণ দিয়ে বচনের বিভিন্ন অংশ চিহ্নিত করো। পরে দেখো দিয়েছি গুণ ও পরিমাণ অনুসারে নিরপেক্ষ বচনের প্রকারভেদগুলি উদাহরণসহ আলোচনা করো। উদাহরণসহ সাপেক্ষ, নিরপেক্ষ এবং সাপেক্ষ বচনের মধ্যে পার্থক্য লেখো। পদের ব্যাপ্যতা বলতে কী বোঝায়, 4 প্রকার নিরপেক্ষ বচনে কোন কোন পদ ব্যাপ্য, কোন কোন পদ অব্যাপ্য তা উদাহরণসহ লেখো। বচন ও বচনাকারের পার্থক্য কী। তো এরকম কোশ্চেন তোমাদের থাকবে, এর মধ্যে যে কোনো দুটো কোশ্চেন তোমাদের অ্যাটেন্ড করতে হবে। এবার এই কোশ্চেনের সাথেই অথবা দিয়ে তোমাকে হয়তো এরকম করতে দেবে যে নিচের বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত বচনে রূপান্তরিত করে গুণ ও পরিমাণ উল্লেখ করো। এবার ধরো এই যে এই অপশানটা যে দিল, তুমি এই দুটোর মধ্যে দুটো, এই যে মাঝখানে অথবা রয়েছে, এই দুটোর মধ্যে যে কোনো একটা অ্যাটেন্ড করতে পারো। হয় তুমি এই বাক্য থেকে বচন করবে, আর তাহলে তুমি কোশ্চেন করবে। এখন বাক্য থেকে বচন কীরকম হবে তোমরা তো জানোই, আমার যদি তোমরা আমার চ্যানেলে আগে এসে থাকো তাহলে জানোই যে বাক্য থেকে বচনের উপরে অনেক ক্লাস আছে। তো আমি ডেসক্রিপশানে সেরকম দিয়েও দেবো, তোমরা সেই ক্লাসগুলো খুব ভালো করে ফলো করো, তাহলেই তোমরা বুঝতে পারবে। এছাড়াও আমি 2025-এ তোমরা যারা পরীক্ষা দেবে তোমাদের যে নতুন ক্লাস স্টার্ট করেছি, দেখবে আমি বাক্য থেকে বচনের ক্লাস কিন্তু দিয়েছি। তো যারা লজিক করবে তারা ওখান থেকে দেখে তোমরা লজিক করতে পারবে। আর যদি মনে করো যে না অসুবিধা হচ্ছে, ঠিক মতন বুঝতে পারছো না, তাহলে তোমরা কারোর কাছ থেকে কোনো গাইড নিতে পারো। অনলাইনে যদি মনে করো যে হ্যাঁ ঠিক আছে আমার সাথে যোগাযোগ করবে, আমার সাথেও যোগাযোগ করতে পারো, বা যেখান থেকেও যার কাছ থেকেও একটা গাইডলাইন নেওয়াটা খুব দরকার, একটা গাইডেন্সের ভীষণভাবে প্রয়োজন আছে। তো যাই হোক, কেননা এই যে 12-এর রেজাল্টের ওপরে তোমার ভবিষ্যতে, ধরো তুমি ফিলসফি নিয়ে পড়ছো না, অন্য কোনো সাবজেক্ট নিয়ে তুমি পড়বে, কিন্তু তোমাকে ফিলসফি যেহেতু ভীষণ স্কোরিং সাবজেক্ট, 90-95 খুব সহজেই পাওয়া যায় যদি একটু লজিকটা ভালো মতো প্র্যাকটিস করা যায়। তো সেই কারণেই তোমরা মাথায় রাখবে যে খুব লজিকটা যদি তোমরা ঠিকমতো অ্যাটেন্ড করতে পারো। তো এখন দেখো বিতে যে কোশ্চেন দিয়েছি, দেখো আবর্তনের সংজ্ঞা দাও, আবর্তনের নিয়মগুলি লেখো। তারপরে দিয়েছি তার সাথেই রয়েছে এই আইও বচনের আবর্তনের দৃষ্টান্ত দাও। নেক্সট দিয়েছি সরল আবর্তন ও সীমিত আবর্তনের পার্থক্য কী, সীমিত বা সীমায়িত যেটা বলতে পারো, বা অসরল বলতে পারো। নেক্সট কোশ্চেন দিয়েছি নিষেধমূলক আবর্তন বলতে কী বোঝায়, এই আবর্তন কি বৈধ, এ বচনের সরল আবর্তন কি সম্ভব। তারপরে আছে ও বচনের আবর্তন সম্ভব নয় কেন, বিবর্তন কাকে বলে, বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন, দৃষ্টান্ত সহ বিবর্তনের নিয়মগুলি আলোচনা করো। তো এই যে এতগুলো অপশান দিলাম, এর মধ্যে যে কোনো দুটো কি তিনটে একটা কোশ্চেন তোমাকে দেবে। এর সাথে অথবা যেটা তোমাদের থাকবে সেটা হচ্ছে নিম্নলিখিত বাক্যগুলিকে তর্কবিদ্যাসম্মত আকারে রূপান্তরিত করে আবর্তন ও বিবর্তন করো। তার মানে একটা ধরো বাক্য দিল, তুমি তাকে বাক্য থেকে বচনে আগে কনভার্ট করবে, তারপরে তার আবর্তন করো এবং বিবর্তন করো। তো এবং এটাও আসার খুব চান্স আছে যে বিবর্তনের আবর্তন করো। তো তোমরা দেখবে এই টাইপেরই তো কোশ্চেন আসে, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন যদি দেখো তাহলে দেখতে পারবে এই ধরনের কোশ্চেন আসে। তো আবর্তন বিবর্তনের ওপরে অনেক ক্লাস আছে, তোমরা সেগুলো দেখে নিও। নেক্সট দেখো তোমাদের রয়েছে যে সি, যেটা আমি তো বলেছি টোটাল 5টা কোশ্চেন হয়, তাহলে এ বির পর সিতে কী থাকবে না, বলছে নিম্নলিখিত যুক্তিগুলিকে আদর্শ আকারে পরিণত করে তাদের মূর্তি ও সংস্থার উল্লেখ করো, প্রত্যেকটির বৈধতা বিচার করো। তো
তো এইখানে দেখো মানে কীরকম এটা বৈধতা বিচার যদি এখনও তোমরা করে না থাকো তাহলে এই কোশ্চেনটা বুঝবে না, আর যদি করো তাহলে তো খুব ভালো কথা। নিরপেক্ষ ন্যায়ের যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার থেকে এইটা আসবে। যেমন ধরো সকল মানুষ হয় মননশীল, রাম হয় মানুষ সুতরাং রাম হয় মননশীল, এই যে ন্যায়ের রয়েছে এটাকে বলতে হবে কোন সংস্থানে আছে, এর মূর্তি কী, এখানে কোনো দোষ হয়েছে কি না, এগুলো সমস্ত বলতে হবে। যে অনেক দোষ আছে, যদি দোষ হয় তাহলে সেই দোষটা বলতে হবে, আর দোষ না হলে বলতে হবে বৈধ। তা সেই জন্যেই কিন্তু এইখানে এখানে বৈধতা বিচার শব্দটা এসছে, যে বৈধতা বিচার করো। এখানে দেখো এই যে অথবা রয়েছে, যে এই যে অথবা দিয়েছে, তাহলে অথবা দিয়ে কি থাকবে, অথবা দিয়ে কিন্তু কোশ্চেন থাকবে। কীরকম কোশ্চেন থাকবে, এখানকার কোশ্চেনগুলো একটু অন্য ধরনের কোশ্চেন। এই যে আমি বললাম দোষ হলে দোষ উল্লেখ করো, তা সেই দোষটা কী, তোমাকে তো সেই দোষটা জানতে হবে। তাহলে সেই দোষটা জানার জন্য সেই দোষগুলো সম্বন্ধেও কোশ্চেন আসতে পারে। এখানে দেখো বলছে নিম্নলিখিত বিষয়গুলি সম্পর্কে উপযুক্ত উদাহরণ সহকারে সংক্ষিপ্ত টিকা লেখো। তো কী টিকা না, অবৈধ সাধ্য দোষ, অব্যাপ্য হেতু দোষ, নবার্থক আশ্রয় বাক্যজনিত দোষ, নিরপেক্ষ ন্যায়ের সংস্থান, নিরপেক্ষ ন্যায়ের হেতু সাধ্য ও পক্ষপাতের কাজ, এদিকে চারিপদ ঘটিত দোষ, সংক্ষিপ্ত ন্যায়। তো এই যে এতগুলো কোশ্চেন আমি বললাম, এই কোশ্চেনগুলো তোমাদেরকে যে কোনো দুটো তোমাদের আসবে, সেই অনুযায়ী তোমরা তৈরি করবে। এখন দেখো সি এর পরে ডি এর কোশ্চেন কী ধরনের আসে, এটা চলে যাচ্ছে কিন্তু এবার আরোহ দিকে। মানে তোমাদের লজিকের যে ভাগ রয়েছে, লজিক যে তোমরা করবে, অবরোহ অনুমান আছে, আরোহ অনুমান আছে, আর সাংকেতিক যুক্তিবিজ্ঞান আছে। তো এতক্ষণ ছিল অবরোহ অনুমান, ABC ছিল অবরোহ অনুমান। এবার আরোহ অনুমানের থেকে আবার দুটো কোশ্চেন থাকবে। এখন আরোহ অনুমান থেকে কি পড়েছে, ডি আর ই। তো ডিতে কি থাকে, যে মিলের যে মানে পদ্ধতি আছে কিছু কতগুলো, তো সেই পরীক্ষণমূলক পদ্ধতি কটা আছে মিলের, 5টা কী কী, অন্বয় ব্যতিরেক, সহপরিবর্তন এবং পরিশেষ। তো এর মধ্যে থেকে গত বছর এসে গেছে ব্যতিরেকী পদ্ধতি। তো খুব স্বাভাবিকভাবেই তোমাদের এবছর যেটা ভালো করে করতে হবে, প্রথমেই দেখো রয়েছে অন্বয় পদ্ধতি, তারপরে আছে অন্বয় ব্যতিরেকী পদ্ধতি, তারপরে হচ্ছে সহপরিবর্তন পদ্ধতি। এই 3টে পদ্ধতি তোমরা খুব ভালো করে পড়বে। তো এই 3টে পদ্ধতি যখন পড়বে, দেখো বেশি লেখার কোনো দরকার নেই, এখানে তলায় মেনশন করে দেবে যে এতটুকুই লিখতে হবে। প্রথমে তোমাকে যেটা সংজ্ঞা আছে সেই সংজ্ঞাটা তুমি লিখবে। এবার সংজ্ঞার পরে আকার থাকে, দেখবে বইটা খুললেই দেখতে পাবে, বা আমারও কতগুলো ক্লাস দেওয়া আছে এরকম। সংজ্ঞার পরে তোমাকে আকার লিখতে হবে, আকারের পরে একটা উদাহরণ দেবে, ঠিক আছে, উদাহরণ থাকে দেখবে। এবার সুবিধা অসুবিধা একাধিক দেওয়ার মানে অনেক দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে মেনশন করে দিয়েছে দুটো সুবিধা দুটো অসুবিধা। তো দুটো সুবিধা দুটো অসুবিধা যখন তোমাকে মেনশন করে দিয়েছে, তখন তুমি বেশি দিতে যাবে কেন, তখন তুমি ওটুকুই দেবে। এখন এইটা তো মেনশন করে দিচ্ছে, আর একটা থাকবে এর সাথে, সেটা হচ্ছে একটা দৃষ্টান্ত দেবে। দেখবে এই যে আমি বললাম যে দৃষ্টান্ত, এই যে দেখো এখানে আমি কি বলেছি, দৃষ্টান্ত। এই যে দৃষ্টান্তটা আমি বলছি, তার মানে কি, এরকম একটা দৃষ্টান্ত তুলে দেবে। ওখানে যে উদাহরণ দিতে বলেছে যে কীরকম অন্যায় পদ্ধতিটা কেমন, তার উদাহরণ দাও, তো সেই উদাহরণটাই তুলে দেবে। এই যে অথবা অংশটা আছে, অথবা অংশের এই যে দৃষ্টান্ত এখানে একটা তুলে দেবে। দেওয়ার পরে তোমাকে সেই দৃষ্টান্তটা দেখে বুঝতে হবে এই যেটা কোন পদ্ধতি। এর পরিষ্কার দেয়া থাকবে না যে অন্যই ব্যতীত, বুঝতে হবে যে কোন পদ্ধতি। তখন সেই পদ্ধতিটা যদি কোনো কারণে তুমি মিস করে যাও, যে ভুল চয়েস করলে, ভুল বুঝতে পারলে না, তাহলে তোমার পুরোটা জিরো হয়ে যাবে। যা বলছে চিহ্নিতকরণ। চিহ্নিতকরণ মানে কি, তোমাকে সেই দৃষ্টান্তটা দেখে চিহ্নিত করতে হবে যে এটা আসলে কোন পদ্ধতি। এইটা খুব স্বাভাবিকভাবেই ভুল হওয়ার চান্স থাকতে পারে। তো সে কারণেই আমি সবসময় বলবো যে তোমরা এটা অ্যাটেন্ড না করে তোমরা এইটাকেই অ্যাটেন্ড করবে, ঠিক আছে। এখন দেখো তাহলে 5টা যে কোশ্চেন করতে হবে, 5টার মধ্যে লাস্ট যে কোশ্চেনটা আছে সেইটা হচ্ছে যে নিচের আরও যুক্তিগুলি বিচার করো এবং কোনো দোষ থাকলে তা উল্লেখ করো।
তো এখানে ইতেও দুটো অপশান থাকে, বলছে আরোহ যে পোর্শনটা আরোহ অনুমান না, সেখানে আরোহ অনুমানও কিন্তু কিছু তোমার বৈধতা বিচার থাকবে, মানে কিছু দেবে, দিয়ে বলে দেবে যে এখানে কী দোষ হয়েছে সেই দোষটা উল্লেখ করো। তো দেখো ওই জন্য আমি এখানে দেখো আমি এখানে ডট 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 দিয়ে দিয়েছি, ঠিক আছে। তো ওগুলো আমি এখনও দিইনি, ডট ডট দিয়ে দিয়েছি। তোমরা ওগুলো চেষ্টা করবে যে ওগুলো যাতে তোমাদের মানে অ্যাটেন্ড করতে না হয়। যদি একদম শিওর থাকো যে হ্যাঁ ওটা হবে, তাহলে তুমি ওটা করবে, আর না হলে তুমি ওটা চেষ্টা করবে অ্যাটেন্ড না করার। এখন দেখো এই যে ওটার সাথে অথবা দিয়ে কি বলে দিয়েছে, ওইটার সাথে অথবা দিয়ে কতগুলো কোশ্চেন দিয়ে দিয়েছে। প্রথম কোশ্চেন দিয়েছে অবৈধ সামান্যীকরণ, তারপরে দিয়েছে সহকার্যকে কারণ হিসেবে গণ্য করার দোষ, তারপরে আছে বহু কারণবাদ, তারপরে আছে অপর্যবেক্ষণ দোষ, তারপরে আছে মন্দ উপমা যুক্তি। ঠিক আছে, তাহলে এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন 2025-এ তোমরা যারা পরীক্ষা দেবে, তোমাদের ফুল সাজেশন আজকে দিয়ে দিলাম। তোমরা খুব ভালোভাবে তৈরি হও। যদি কোনো রকমের কোনো অসুবিধা হয়, যদি মনে হয় যে হ্যাঁ একটা গাইডেন্সের দরকার আছে, তাহলে তোমাদের অনলাইন তোমাদের ফোন নাম্বার দেওয়াই আছে, তোমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়াই থাকলো, তোমরা যোগাযোগ করতে পারো।